ইন্টারপোলেশনের ফার্স্ট ক্লাসে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে ইন্টারপোলেশনের বেসিক আইডিয়াটা, অর্থাৎ ইন্টারপোলেশন কাকে বলে এবং ইন্টারপোলেটিং পলিনোমিয়াল কাকে বলে, তারপর ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের এক্সিস্টেন্স এর করেসপন্ডিং যে আমাদের ছিল ভাইস্টাস অ্যাপ্রক্সিমেশন থিওরেম, তার স্টেটমেন্টটা জেনেছি। তারপর ইন্টারপোলেশনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন সেটা কিন্তু আমি গ্রাফের মাধ্যমে দেখিয়েছিলাম। অ্যান্ড তারপরে যে ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের যে এক্সিস্টেন্স এবং ইউনিকনেস সেটাও কিন্তু আমরা একটা থিওরেমের মাধ্যমে প্রমাণ করেছিলাম। এক্সিস্টেন্সটা আমরা পেয়েছিলাম হচ্ছে ভাইস্টাস অ্যাপ্রক্সিমেশন থিওরেম থেকে, এবং ইউনিকনেসটাও কিন্তু আমরা প্রমাণ করেছিলাম। সেটা প্রমাণ করতে গিয়ে একটা ভেন্ডারসমান ডিটারমিনেন্ট এসেছিল, পুরো থরলি সেটাকে আমরা প্রুফ করেছিলাম। ঠিক আছে, তো ইন্টারপোলেশন জিনিসটা কি ছিল, সেটা কিছুই না, জাস্ট ওয়াই ইকুয়ালস টু এফ এক্স যদি একটা ফাংশন হয়, সেই ফাংশনটা কিরকম দেখতে আমি বলেছিলাম যে সেটা জানি না, এক্স স্কোয়ার নাকি সাইন এক্স নাকি এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস কজ এক্স নাকি, সেটা আমরা নাকি ই টু দি পাওয়ার এক্স, এরকম কোনো প্যাটার্ন তার অ্যানালিটিক্যাল ফর্মটা আমরা জানি না। শুধুমাত্র কয়েকটা স্পেসিফিক পয়েন্টে সামথিং এক্স 0, x1 x2 xn পয়েন্টে তার ভ্যালুগুলো জানি। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি এই পয়েন্টগুলো বাদ দিয়ে অন্য কোনো পয়েন্টে আমাদের ভ্যালু বার করতে হয় এফ এক্স এর, তখন তার জন্য আমরা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল দিয়ে সেটাকে করে থাকি, ইন্টারপোলেশন পদ্ধতি অ্যাপ্লাই করি। ঠিক আছে, সেই অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করার জন্য তার ডিটেলস আলোচনা আগের ভিডিওতে রয়েছে, তো সেখান থেকে দেখে নেওয়া যাবে। ঠিক আছে, এখানে আমি আর সেই আলোচনা করছি না, কারণ সেটা অনেক ডিটেলস ব্যাপার, সেখানে আবার এখানে আলোচনা করতে গেলে নতুন করানো হবে না। তো নতুন আমরা যেটা করবো সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন। ঠিক আছে, আগের ভিডিওটা ভালো করে করি, তারপর এটা দেখা যাবে। তো ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন যদি করি, আমি সেখানে বলেছিলাম তিনটে মতো নাম বলেছিলাম। একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন, একটা হচ্ছে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন, এবং আরেকটা বলেছিলাম হচ্ছে হার্মিট ইন্টারপোলেশন। এছাড়াও আরো সেন্ট্রাল ইন্টারপোলেশন রয়েছে, সেগুলো আমরা করব সবটাই। ঠিক আছে, তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা বা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, রিংটা দেবো হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা সেটা আমরা কিভাবে ডিরাইভ করছি দেখ। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা যেভাবে চুজ করতে বলেছে সেটা কিভাবে করতে হবে সেটা পুরো ডিরাইভ করে আমি লাস্ট পর্যন্ত বার করছি। তো ফার্স্ট আমাদের যেটা ডেসক্রিপশনটা একটু দিয়ে নিই। লেট এ ফ্রম ক্লোজড ইন্টারভেল a b to r be a continuous function and let x0 x1 x2 xn be distinct points, be distinct points in closed interval ab. Suppose আগের দিন যেভাবে লিখেছিলাম ঠিক সেরকম ভাবে লিখে দিচ্ছি আমি, যাতে করে লেখাটা একটা পড়লে আমি এখানেও ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এক একটার জন্য এক রকম ভাবে লিখবো, তাতে কিন্তু আমাদের এক এক রকম মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। তার থেকে ভালো একটা আমি লিখে দিচ্ছি, সেই স্ট্যান্ডার্ড লেখাটাই আমরা সব জায়গায় মোটামুটি অ্যাপ্লাই করব। তো সাপোজ the analytical formula representing suppose the analytical formula representing f is unknown, অর্থাৎ f টা কিরকম দেখতে, সেটা কোনো পলিনোমিয়াল ফাংশন নাকি নাকি
ট্রিগোনোমেট্রিক ফাংশন নাকি এক্সপোনেনশিয়াল ফাংশন নাকি লগারিদমিক ফাংশন নাকি তাদের কোনো কম্বিনেশন নাকি নাকি কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, এই সমস্ত যেগুলো রয়েছে, ঠিক আছে, অ্যালজেব্রা কি নাকি ট্রান্সেন্ডেন্টাল বা তাদের কম্বিনেশন কিনা, এই সমস্ত আমরা কিছুই জানি না। এফটার কোনো প্যাটার্ন সম্পর্কে কোনো আইডিয়া নেই, শুধুমাত্র কিছু স্পেসিফিক পয়েন্টসে অর্থাৎ নোডাল পয়েন্টসে কিংবা ইন্টারপোলেটিং পয়েন্টসে এফ এর কিছু স্পেসিফিক ভ্যালু দেওয়া আছে। সেখান থেকে আমাদের অ্যাপ্রক্সিমেট করতে বলছে ওই নোডাল পয়েন্ট বা ইন্টারপোলেটিং পয়েন্ট ছাড়া অন্য একটা পয়েন্টে এফ এর ভ্যালু কত হবে। ঠিক আছে, তো সাপোজ the analytical formula representing f is unknown, but it is known but it is known কোথায় না, কিছু স্পেসিফিক যে পয়েন্ট গুলো ছিল সেগুলো known for, আমি এক কাজ করছি, যেহেতু ইন্টারপোলেশনের ডেফিনিশন দেওয়া হয়ে গেছে তাই আমি এটাকে ইন্টারপোলেটিং পয়েন্ট বলেই নাম দিয়ে দিচ্ছি। ফর n+1 interpolating points n+1 interpolating points x0 x1 x2 xn only given by, এই পয়েন্টগুলোতে কিরকম ভাবে ভ্যালু দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে y r ইকুয়ালস টু এফ এক্স আর, যেখানে আর এর ভ্যালু কত, অর্থাৎ y0 মানে হচ্ছে x0 পয়েন্টে এফ এর ভ্যালু fx0, yn মানে হচ্ছে fxn, y2 মানে fx2, এরকম ব্যাপার, অর্থাৎ 0 1 2 আপ টু n। ঠিক আছে, এরকম ভাবে ভ্যালু দেওয়া আছে। এবার আমরা কি করছি না, ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটাকে ধরে নিচ্ছি ফর ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন। এখান থেকে মেন লেখা শুরু হচ্ছে ল্যাগ্রাঞ্জের জন্য নতুন যে লেখাটা সেটা। let the interpolating polynomial the interpolating polynomial let the interpolating polynomial of degree less equals to n let the interpolating polynomial of degree less equals to n be ln x equals to a0 plus a1x plus a2x square plus an x to the power n। অর্থাৎ যে ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা হবে, যেহেতু আমি আগেই বলেছি n+1 নাম্বার অফ ইন্টারপোলেটিং পয়েন্টস থাকলে n+1 নাম্বার অফ নোডাল পয়েন্টস থাকলে, অর্থাৎ যে যে পয়েন্টে ভ্যালু দেওয়া আছে তার সংখ্যাটা যদি n+1 হয়, তাহলে ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের যে ডিগ্রি হবে সেটা n হবে বা n এর থেকে ছোট হবে, তার থেকে বেশি হবে না। ঠিক আছে, n ডিগ্রি যদি ইন্টারপোলেটিং পলিনোমিয়াল থাকে তার করেসপন্ডিং n+1 পয়েন্টস আমাদের দেওয়া থাকবে, অর্থাৎ 5টা পয়েন্ট দেওয়া থাকলে আমাদের ইন্টারপোলেটিং যে পলিনোমিয়াল তার ডিগ্রি হবে 4, অর্থাৎ x⁴ পর্যন্ত যাবে। যদি 3টে পয়েন্ট দেওয়া থাকে তাহলে এক্স স্কোয়ার পর্যন্ত যাবে, 2টো পয়েন্ট দেওয়া থাকলে এক্স পর্যন্ত যাবে, এরকম একটা ব্যাপার, লিনিয়ার ইকুয়েশন হবে সেক্ষেত্রে 2টো পয়েন্ট দেওয়া থাকলে। তো সেরকম টাইপের অঙ্ক আমি ডিটেলসে করাবো, কিন্তু আগে থিওরিটাকে করা যাক। ln x is equals to a0 plus a1x plus a2x square plus an x to the power n, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখছি এই পলিনোমিয়ালটাকে। এই যে পলিনোমিয়ালটা রয়েছে তাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখি। রাখার পরে এবার আমাদের ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ধরার সময় একটা কন্ডিশন ধরে নিতে হয়, অর্থাৎ x0 x1 x2 পয়েন্টে f এর যা ভ্যালুটা হয় সেটা জন্য ln x এর ক্ষেত্রেও তাই হয়, ln x এর ভ্যালুও তাই হয়। ঠিক আছে, আমরা আগের দিন জিওমেট্রিক্যাল এক্সপ্রেশনে দেখেছিলাম। ঠিক আছে, কিরকম দেখেছিলাম, এটা যদি ইন্টারপোলেটিং পলিনোমিয়াল হয় এবং এটা যদি আমাদের কাছে মেন যে পলিনোমিয়াল সেটা হয়, তাহলে অর্থাৎ এটা যদি f হয়, এটা যদি ln x হয়, যা যে যেরকম ভাবে ধরবে,
তাহলে এই পয়েন্টগুলো কিন্তু নোডাল পয়েন্টে তাদের ভ্যালুগুলো কিন্তু সমান থাকবে। নোডাল পয়েন্টে কিন্তু তাদের ভ্যালুগুলো সমান থাকবে, অর্থাৎ এই যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোই আমাদের কাছে x0, x1, x2, xn এরকম ব্যাপার। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ধরে নিতে হবে, কারণ যে পয়েন্টগুলোতে ভ্যালু দেওয়া আছে এফ এক্স এর সেটাও যদি মেনটেন না করে আমি চলি এলএন এক্স এর জন্য, তাহলে তো সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস চলে আসবে। সেটা এফ এক্স এর জন্য কখনোই অ্যাপ্রক্সিমেটেড একটা পলিনোমিয়াল হতে পারে না, যদি গিভেন পয়েন্টগুলো তো ভ্যালু সমান না হয়। ঠিক আছে, ভ্যালু সমান ধরেই সেই হিসাবে আমাদের পলিনোমিয়ালটাকে নিতে হবে, অ্যাপ্রক্সিমেটেড পলিনোমিয়ালটাকে। ঠিক আছে, ওয়ার a0, a1, a2 ডট 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 an, এই যে ভ্যালুগুলো, এই যে কোএফিসিয়েন্টস গুলো a0, a1, a2, an আর unknown constants আর unknown constants। ঠিক আছে, আর unknown constants, এটা কিভাবে ডিটারমাইন করবো এই ভ্যালুগুলো? টু বি ডিটারমাইন্ড, কারণ এই ভ্যালুগুলোকে ডিটারমাইন করারই তো আমাদের কাজ হবে, তবে গিয়ে তো আমি অ্যাকচুয়ালি যে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল সেটা পাবো। a0, a1, a2 সবাই তো আননোন, সেই আননোন গুলোকে আমি এলিমিনেট করে যে নতুন পলিনোমিয়ালটা পাবো a0, a1, a2, an এর বদলে, তো জানা যে নোন ভ্যালুগুলো দিয়ে যে পলিনোমিয়ালটা তৈরি হবে সেটাই হবে আমাদের ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা ফর দি ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। ঠিক আছে, তো সেটা ডিটারমাইন করার জন্য তো কোনো কন্ডিশন দরকার, টু বি ডিটারমাইন্ড। সেই কন্ডিশনটা কি? ডিটারমাইন্ড বাই ওই যে নোডাল পয়েন্টগুলোতে ভ্যালু সমান মেন ফাংশনের এবং ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের, ডিটারমাইন্ড বাই ln xi বা ln xr এর নাম দিচ্ছি যেহেতু আর দিয়ে দিয়ে বলছি, ইকুয়ালস টু yr বা fxr। ln xr ইকুয়ালস টু fxr, এটা সমান হতে হবে। xr এর ক্ষেত্রে ln এর যা ভ্যালু হবে f এর জন্য সেই ভ্যালুই হয়। দিস ইমপ্লাইজ ln xr মানে কি? a0 প্লাস a1 xr প্লাস a2 xr স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an xr টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু fxr এর ভ্যালু কত? fxr মানে হচ্ছে yr, fxr মানে হচ্ছে yr। এবার বারবার করে r ইকুয়ালস টু এত না লিখতে চাইলে এরকম ভাবে লিখতে পারিস r ইকুয়ালস টু 0 থেকে আপ টু n, 0 টু আপ টু n। ঠিক আছে, এইবার এটাকে একটা নাম্বারিং আমি করে রাখছি, এটাকে ধর একটা নাম্বারিং করে রাখলাম। ফ্রম 1 and 2, from 1 and 2 we have, তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি? 1 আর 2 থেকে আমরা কি পাবো? 1 আর 2 থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, এখান থেকে যদি নিই ln x আর এটা, তাহলে সেটাকে আমরা এইভাবে সাজাতে পারি কিনা দেখ। মাইনাস ln x প্লাস, মানে ln x টাকে মাইনাস করে ওদিকে নিয়ে গেলাম, বাকিটা যা আছে রাখলাম, ডান দিকটা পুরো আমার কাছে 0 থাকছে। তারপরে 2 নম্বর যেটা রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র একটা ইকুয়েশন নেই, সেখানে কিন্তু n+1 নাম্বার অফ ইকুয়েশনস রয়েছে।
n+1 নাম্বার অফ ইকুয়েশনস কিন্তু সেখানে রয়েছে। কি কি ইকুয়েশন রয়েছে? আমি যদি এখানে n এর ভ্যালু প্রথমে মানে r এর ভ্যালু যদি প্রথমে 0 বসাই, r এর ভ্যালু 0 বসাই, তাহলে কি লিখতে পারবো তাড়াতাড়ি বল? r এর ভ্যালু 0 বসালে তাহলে -y0, r এর ভ্যালু 0 বসালে এটা y0 হবে, এবং সেটাকে যদি মাইনাস করে আগে লিখি তাহলে -y0, এরকম -ln x লিখেছি, প্লাস a0টা a0 থাকবে, a1x হয়ে যাবে a1x0 প্লাস a2x0 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an x0 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0। তারপর মাইনাস, মাইনাস দিয়ে কত হবে? y1 প্লাস a0 প্লাস a1x1 প্লাস a2x স্কোয়ার x1 স্কোয়ার প্লাস ডট ডট বলছি ডট। এইভাবে তো yn পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ, এবার ডট ডট দিয়ে দেবো, দিয়ে লাস্টে টা শুধু লিখবো। -yn প্লাস a1xn প্লাস a2xn স্কোয়ার, এটা a2 কে লিখেছে, এটা an হবে, ঠিক আছে? an xn টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবার যদি আমি এখান থেকে কোএফিসিয়েন্ট গুলো সবাইকে এলিমিনেট করতে চাই, এই যে জিনিসটা পেলাম, এখান থেকে যদি কোএফিসিয়েন্ট গুলোকে এলিমিনেট করা হয়, ঠিক আছে, এটাকে যদি আমি নাম্বারিং করি সামথিং, এটা হচ্ছে আমার কাছে 3 নম্বর পুরো জিনিসটা, ঠিক আছে? ফার্স্ট টু লাস্ট যতটা আছে পুরো যদি 3 নম্বর নাম দিই আমি, তাহলে 3 নম্বর থেকে আমরা কি পাচ্ছি? 3 নম্বর থেকে কি পাওয়া যাচ্ছে? 3 নম্বর থেকে যদি আমরা এই কোএফিসিয়েন্ট গুলোকে এলিমিনেট করি, যেগুলো আননোন রয়েছে, অর্থাৎ a0 a1 a2 an, সেগুলোকে যদি এলিমিনেট করি তাহলে কি আসবে? আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে অনেক সময় করে থাকি, ধর দুটো ইকুয়েশন রয়েছে, ax1 প্লাস bx2 ইকুয়ালস টু 0, তারপর ay1 প্লাস by2 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমাকে এলিমিনেট করতে বলে এ বি কে, এ এবং বি কে যদি এলিমিনেট করতে বলে, তাহলে আমরা করবো কি, জাস্ট ডিটারমিনেন্ট x1 x2 y1 y2 ইকুয়ালস টু 0 করে দেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? সেরকম ভাবে এখানে যদি এলিমিনেটিং করা হয়, তাহলে এলিমিনেটিং a0 a1 a2 dot 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 an from 3 from the system 3, we get from the system 3 of, লিখতে পারি এখানে একটা কথা, এখানে কতগুলো রিলেশন আছে ঠিক করে বল দেখি, দেখে বল এখানে কটা রিলেশন আছে, দেখে যটা মনে হচ্ছে তার থেকে বেশি আছে। n+2। এক্স্যাক্টলি, n+2 নাম্বার অফ রিলেশন রয়েছে। n+2 নাম্বার অফ রিলেশন এখানে রয়েছে, 0 থেকে x0 থেকে xn পর্যন্ত n+1 হয়, তার সঙ্গে এক্সট্রা একটা জেনারেল ইকুয়েশন রয়েছে, n+2 নাম্বার অফ ইকুয়েশন রয়েছে এখানে। এখানে n+2 নাম্বার অফ ইকুয়েশন রয়েছে, দেখে মনে হচ্ছে হয়তো n+1 নাম্বার অফ ইকুয়েশন রয়েছে, কিন্তু নয়, এখানে n+2 নাম্বার অফ ইকুয়েশন এখানে রয়েছে। কারণ উপরেরটা করে ধরবো, eliminating a0 a1 a2 an from the system 3 of n+2 relation .
একদম গুণে লিখে দিলাম, যে মানে ডিটেল লিখলাম একদম পুরো ডিটেলস, যে তোর কি কি এখানে রিলেশন, কটা রিলেশন রয়েছে। উই গেট কি পাবো, একটা ডিটারমিনেন্ট পাবো, একটা ডিটারমিনেন্ট পাবো অফ অর্ডার n+2, একটা ডিটারমিনেন্ট পাবো অফ অর্ডার n+2। ডিটারমিনেন্ট দেখতে কিরকম হবে, ওই a0 a1 a2 ওগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ যেমন প্রথমে থাকবে হচ্ছে -ln x, তারপর a0 এর কোএফিসিয়েন্ট 1 থাকবে, x থাকবে, x² থাকবে, x⁴n থাকবে। তারপর লাইনে যেমন y0 থাকবে, a0 এর কোএফিসিয়েন্ট 1 থাকবে, x0 থাকবে, x⁴ থাকবে, x⁴n থাকবে, এরকম ভাবে চলবে। তো লিখে ফেলি কে কে থাকছে ভিতরে। ভিতরে থাকছে হচ্ছে আমার কাছে -ln x, তারপর a0 থাকবে না, মানে 1 থাকবে, x থাকবে, x² থাকবে, ডট 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 x⁴n থাকবে। তারপর -y0 থাকবে, 1 থাকবে, x0 থাকবে, x⁴ থাকবে, x⁴n -y1, তারপর 1, তারপরে x1, x1n, এইভাবে চলবে। এভাবে চলবে ডিটারমিনেন্টটা। এরকম চলতে চলতে লাস্টে কি, তাহলে কি পাবো, লাস্টে থাকবে হচ্ছে -yn, তারপর 1, তারপর xn, তারপর xn², তারপর xn, and this determinant equals to 0. এলিমিনেটিং যখন করছি তখন এই ডিটারমিনেন্টটা কি হবে, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, বোঝা গেছে এতটা? হুম হুম। এইবার আমাদের কাজ হচ্ছে হ্যাঁ, ln x বুঝতে টাকে পেরেছি। ভাঙতে হবে। এই ln x টাকে এবার ভাঙতে হবে, মানে পুরো ডিটারমিনেন্টটাকে ব্রেক করতে হবে। এবার ব্রেক করাটা যতটা কঠিন মনে হচ্ছে, কিচ্ছু করব না, জাস্ট একটা ওয়ার্ডে আমাদের ভাঙা হয়ে যাবে। সেটা হচ্ছে, আমরা যদি এই ln x টাকে কনসিডার করি, তাহলে ln x টার জন্য ভালো করে বোঝা দরকার আছে। এখানে ln x টার জন্য আমাদের এই রোটা এবং এই কলামটা বাদ চলে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে হচ্ছে এইটুখানি। আমাকে বলতে হবে এইটুখানি যে ডিটারমিনেন্ট রয়েছে, এই ডিটারমিনেন্টটাকে ব্রেক করলে একটা কোনো কনস্ট্যান্ট পাবো নাকি ভ্যারিয়েবল পাবো, এটাই কোনো পলিনোমিয়াল হবে ভ্যারিয়েবল দিয়ে, নাকি কনস্ট্যান্ট ভ্যালু দেবে এই বড় ডিটারমিনেন্টটাকে ব্রেক করলে। ভিতরে এলিমেন্ট গুলো দেখে বুঝতে হবে, x0, 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 x1, এগুলো x1 রয়েছে, xn রয়েছে। এই যে x0, x1, x2, xn, এগুলো ভ্যারিয়েবল নাকি কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল, এগুলো কনস্ট্যান্ট, কারণ এগুলো আমাদের গিভেন ভ্যালু, আমাদের বলে দেওয়া আছে যে x0 পয়েন্টে f এর ভ্যালু এত, x1 পয়েন্টে f এর ভ্যালু এত। নিশ্চয়ই ভ্যারিয়েবল পয়েন্টে দেবো, এগুলো বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওয়ান, এই যে ওয়ানটা, তারপর x0, x1, x2, xn, এগুলো আমাদের কাছে গিভেন ভ্যালু ছিল, গিভেন ইন্টারপোলেটিং পয়েন্ট ছিল বা নোডাল পয়েন্ট ছিল, এগুলো কনস্ট্যান্ট ভ্যালু। ফলে এই পুরো ডিটারমিনেন্টটাকে ভাঙলে এটাও একটা ভ্যান ডার মন ডিটারমিনেন্টে পরিণত হয়ে গেছে, এটাকে ভাঙলেও কিন্তু আমরা একটা কি পাবো, একটা তোর কনস্ট্যান্টই পাবো। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট পাবো। বোঝা গেল? এরকম ওয়ান কে দিয়ে যখন ব্রেক হবে, যদি এই একই জিনিস আমি ওয়ান কে দিয়ে করি, তখন কি পাবো, তখন এটা থাকবে আর বাকি থাকবে হচ্ছে এইগুলো। তারপর এক্স কে দিয়ে যখন করব তখন এটা থাকবে, এটা থাকবে, তারপর ওই রো কলমটা বাদ দিয়ে বাকিগুলো থাকবে। ঠিক আছে, সেটাকে আমি সহজ ভাবে কিভাবে লিখছি দেখ, সহজে কি করে লেখা হচ্ছে। তো দিস ইমপ্লাইজ ln x can be written as ln x equals to summation, ধর
ln x টার জন্য তো কনস্ট্যান্ট আমরা পেয়ে গেলাম, এখন কেউ লিখবি না, ln x টার জন্য একটা কনস্ট্যান্ট পেলাম, সেই কনস্ট্যান্টটা ধরলাম a। তারপর কি পেলাম এখন লেখার দরকার নেই, প্লাস যখন এই ওয়ান এর রেসপেক্টে করছি বা এইটার রেসপেক্টে ধরলাম করছি, এটার রেসপেক্টে যখন করছি তখন এটা পাবো আর বাকি নিচের পুরো পোর্শনটা পাবো, তাই তো। তো এইরকম যখন পাবো তখন এই ডিটারমিনেন্টটাকে যদি ব্রেক করা হয়, এই ডিটারমিনেন্টটাকে যদি ব্রেক করা হয় এটা এই লাইনটা এবং এগুলোকে নিয়ে, তখন সেটা কনস্ট্যান্ট হবে না ভ্যারিয়েবল হবে? তখন সেটা কনস্ট্যান্ট হবে না ভ্যারিয়েবল হবে? অবশ্যই একটা ভ্যারিয়েবল হবে, কারণ এখানে ওয়ান এক্স এক্স স্কোয়ার এটা ভ্যারিয়েবল, ফলে ওয়াই জিরো দিয়ে যখন এক্সপ্যান্ড হচ্ছে তখন কিন্তু এটা থাকছে, ফলে এটা একটা পলিনোমিয়ালে পরিণত হবে। কত ডিগ্রির পলিনোমিয়ালে পরিণত হবে না, এন ডিগ্রির পলিনোমিয়ালে পরিণত হবে, বিকজ এখানে ওয়ান আছে, এক্স আছে, এক্স স্কোয়ার আছে, এক্স টু দি পাওয়ার এন আছে। তাহলে এখানে লিখ, তার মানে এরকম একটা এন ডিগ্রি পলিনোমিয়াল তৈরি হবে, তার সঙ্গে ওয়াই আর গুলো থাকবে ইকুয়ালস টু জিরো। তাহলে তারপর যখন আমরা এদিক ওদিক করবো, ঠিক আছে, তখন গিয়ে যে প্যাটার্নটা লাস্ট পর্যন্ত আসবে সেটা আমি লিখছি, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। কি লিখবি না, ln x is equals to summation I equals to 0 থেকে n lix yi। এই যে যেমন y0, তারপরে কি হবে, তার করেসপন্ডিং যে পলিনোমিয়ালটা ওয়ান এক্স এক্স স্কোয়ার দিয়ে সেটা, তারপর প্লাস y1 তার করেসপন্ডিং পলিনোমিয়ালটা এখানে কোএফিসিয়েন্ট হিসাবে, ঠিক আছে, ডিটারমিনেন্টটাকে ব্রেক করে যে পলিনোমিয়ালটা পাবো সেটা, এবং সেই পলিনোমিয়ালটাকে অবশ্যই ln x এর যে কোএফিসিয়েন্ট এসেছিল সেই কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে টোটালটা আমি জাস্ট এরকম সিম্পল প্যাটার্নে লিখলাম lix yi। এখানে where each lix is a polynomial each lix is a polynomial of degree n। ঠিক আছে, হয়েছে? এবার দেখ নাও, ln xr equals to ir, ln xr equals to ir, r equals to 0 1 2, এটাকে এবার কাজে লাগিয়ে আমরা li গুলো বের করার চেষ্টা করব, 0 1 2 আপ টু n। তাহলে দেয়ার ফোর সামেশন lixr yr lixr yi I equals to 1 to up to n। ln x টা কত তা তুই বল, রেসপন্স করে এই জায়গাটা, নাহলে বুঝতে পারবি না, এই জায়গাটা জটিল আছে। ln x টা কত, সামেশন lix yi, তাই তো। তাহলে ln xr টা কত হবে, সামেশন lixr yi, জাস্ট এখানে x এর জায়গায় আর বসালাম, এখানেও আর বসালাম, আর এদিকটাও তার বদলে কত রয়েছে yr। ঠিক আছে, স্যার I equal to 1 থেকে কেন হলো? ওই i equals to, ও i equals to 1 থেকে না, 0 থেকে হবে, 0 থেকে হবে, ঠিক আছে। আর আটটা হচ্ছে 0 থেকে n, আইটাও 0 থেকে n। এটাকে ব্রেক করলে আমরা কি পাচ্ছি, এটাকে ব্রেক করলে আমরা কি পাচ্ছি, এটাকে আমরা ব্রেক করলে পেয়ে যাচ্ছি হচ্ছে সামথিং l0, যখন i এর ভ্যালু 0, l0 xr y0 প্লাস l0 l1 xr, এই জায়গাটা হচ্ছে y1 প্লাস l2 xr
y2 এই সামেশনটাকে ব্রেক করলে প্লাস ডট 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 দিয়ে কি হবে এল এল আর মাইনাস ওয়ান, না না এল আর মাইনাস ওয়ান না, হ্যাঁ ঠিক এল আর মাইনাস ওয়ান এক্স আর ওয়াই আর মাইনাস ওয়ান প্লাস, এটা ব্রেক না করলেও হতো কিন্তু তোদের বোঝার জন্য আমি ব্রেক করে দেখাচ্ছি, এল আর এক্স আর ওয়াই আর প্লাস এল আর প্লাস ওয়ান এক্স আর ওয়াই আর প্লাস ওয়ান প্লাস ডট 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 লাস্ট যে পোর্শনটা আসবে সেটা হচ্ছে এল এন এক্স আর ওয়াই এন। দেখ এটা হবে কিনা। ঠিক আছে, হ্যালো, ওই থেকে হ্যাঁ স্যার। সামেশনটাকে ব্রেক করলাম আর এদিকে যা আছে আছে। দিস ইমপ্লাইজ, এবার বোথ সাইড থেকে যদি কম্পেয়ার করা হয়, বোথ সাইড থেকে যদি কম্পেয়ার করা হয় তাহলে এখানে ওয়াই আর এর যে কোএফিসিয়েন্ট, এখানে শুধু ওয়াই আর আছে, এখানে শুধু ওয়াই আর আছে, অর্থাৎ ওয়াই আর এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে এই যে পোর্শনটা সেটার ভ্যালু কত, তাড়াতাড়ি বল। এদিকে যদি শুধু ওয়াই আর থাকে তাহলে এটার ভ্যালু কত, বাদিক থেকে ওয়াই আর এর কোএফিসিয়েন্টের ভ্যালু কত হবে, ডান দিকে যদি শুধু ওয়াই আর থাকে ওয়ান হবে। আর ওয়াই আর ছাড়া আর কোনো টার্ম নেই, ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু এরকম কোনো টার্ম ডান দিকে নেই, ফলে ওয়াই জিরোর যে কোএফিসিয়েন্ট সেটা কত হবে, জিরো হবে। এটা কত হবে, জিরো হবে। এটা কত হবে, জিরো হবে। এগুলো সব কিন্তু, সব এল গুলো কিন্তু জিরো। শুধুমাত্র কখন ওয়ান, কখন ওয়ান, যখন এখানেও আর এখানেও আর, তখন ওয়ান। আর এখানে ওয়ান, এখানে আর, এখানে টু, এখানে আর, এখানে আর মাইনাস ওয়ান, এখানে আর, সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই এল ভ্যালুটা কিন্তু জিরো। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, কম্পেয়ারিং we get li xr, সেটা কি হবে, ওয়ান হবে অথবা জিরো হবে, আইদার ওয়ান অথবা জিরো। ওয়ান কখন, ওয়ান কখন আর জিরো কখন, কখন ওয়ান কখন জিরো, li xr টা আইদার ওয়ান অথবা জিরো। আই ইকুয়াল টু আর হলে 1 হবে। i ইকুয়ালস টু আর হলে ওয়ান আর i নট ইকুয়ালস টু আর হলে হচ্ছে জিরো। ঠিক আছে, উপর থেকে কম্পেয়ার করলে এটাই আমরা পাচ্ছি, এটাই আমরা পাচ্ছি। এবার ধরে নিলে তাহলে li x, তাহলে li xr এর ক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটবে সেটা আমাদের সেইটাকে ধরে নিয়ে li x টাকে রেডি করতে হবে। li xr ইকুয়ালস টু ওয়ান হবে অথবা জিরো হবে, ওয়ান হবে যদি i ইকুয়ালস টু আর হয় আর জিরো হবে যদি i নট ইকুয়ালস টু আর হয়। তো সেক্ষেত্রে li x টা কত হবে, li x টা কত হবে, li x টা কেমন ভাবে তৈরি করতে হবে যাতে i ইকুয়ালস টু আর হলে ওয়ান হয় আর i নট ইকুয়ালস টু আর হলে জিরো হয়। আমি যদি li x টাকে এভাবে লিখি, সামথিং a ইন্টু a একটা কনস্ট্যান্ট, সেটা ডিটারমাইন করে নেবো এর ভ্যালু কত হবে, x মাইনাস এক্স জিরো, x মাইনাস এক্স ওয়ান, x মাইনাস এক্স টু, x মাইনাস এক্স এন। কিন্তু এক্স এন হওয়ার আগে মাঝখানে একটা টার্ম আমি লিখে দেখাচ্ছি, এক্স আই মাইনাস ওয়ান, মানে এক্স মাইনাস
এক্স আই মাইনাস ওয়ান। যদি এখানে এল আই থাকে তাহলে এখানে আইথ টার্মটা থাকবে না, এল আই থাকলে আইথ টার্মটা থাকবে না। এটা হচ্ছে কনসেপ্ট। এরকম ভাবে ধরলে আমরা এই প্যাটার্নটা স্যাটিসফাই করবে সহজে। আমি কিন্তু আই মাইনাস ওয়ান এর পর ডাইরেক্ট আই প্লাস ওয়ান লিখলাম, আইথ টার্মটা এখানে বাদ দিয়ে দিলাম। লাস্টে এক্স মাইনাস এক্স এন যা থাকার থাকবে। এটা যদি এল আই এক্স হয় তাহলে আমাকে এটাকে ডিটারমাইন করতে হবে। এটা কিভাবে ডিটারমাইন করব? নাও a is to be determined by Lixj equals to, মানে Lixi নিয়ে নিচ্ছে একবারে, Lixi equals to 1। আর এখানে যখন এই কোএফিসিয়েন্টের সমান তখন তার ভ্যালু হচ্ছে 1, তাই Lixi টা 1। এখন Lix যদি এরকম হয় তাহলে Lixi টা কত হবে? Lixi টা হয়ে যাবে হচ্ছে a ইন্টু xi মাইনাস এক্স জিরো, xi মাইনাস এক্স ওয়ান, এরকম করে করে চলবে, xi মাইনাস xi মাইনাস ওয়ান, তারপর xi মাইনাস xi প্লাস ওয়ান, তারপর আবার ডট ডট করে করে লাস্টে আসবে হচ্ছে xi মাইনাস xn ইজ ইকুয়ালস টু 1। তাহলে এর ভ্যালুটা তাহলে কত হলো? 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড, যেহেতু ডিস্টিংক্ট পয়েন্ট x0 x1 x2 xn প্রত্যেকেই, ফলে এই ডিফারেন্স গুলো কোনোদিনই জিরো নয়। ঠিক আছে, কখনোই এই ডিফারেন্স গুলো জিরো আসবে না, ফলে নিচে নিচে কোনো অসুবিধা নেই। কারণ x প্রত্যেকটা ডিফারেন্স কিছু না কিছু থাকবে, সেটা জিরো ডিফারেন্স নয়। কারণ এখানে আমরা কোনো সেম পয়েন্ট নিইনি, যে নোডাল পয়েন্ট গুলো বা ইন্টারপ্রেটিং পয়েন্ট রয়েছে সেগুলো n+1 ডিস্টিংক্ট পয়েন্টস, ফলে তাদের ডিস্টেন্স দুটো পয়েন্টের, যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্স করে জিরো হয়ে যাবে না, কখনোই জিরো হবে না। ফলে এগুলো নিচে নিয়ে নিতে পারি আমরা একের নিচে। একের নিচে নিলে কি আসছে? xi মাইনাস এক্স জিরো, xi মাইনাস এক্স ওয়ান, এরকম করে করে চলবে, xi মাইনাস ওয়ান, মানে xi মাইনাস xi মাইনাস ওয়ান, xi মাইনাস xi প্লাস ওয়ান, আর ডট ডট দিয়ে xi মাইনাস xn। ঠিক আছে, এটা এর ভ্যালু। তাহলে দেওয়ার 4, তাহলে LIX টা কত হলো? স্মল LIX টা, এল এল এর ভ্যালু, মানে এর ভ্যালু যেহেতু পেয়ে গেলাম, ক্যালকুলেশনটা একটু ঝামেলার আছে, কিছু করার নেই, কিন্তু স্টেপ গুলো তো ধরে ধরে প্রত্যেকটা বুঝিয়ে বলছি, যা করা হচ্ছে, কেন কি জিরো হচ্ছে না হচ্ছে। তো LIX এর জায়গায় এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। এর ভ্যালুটা আবার কি? 1 বাই ওই নিচের যে পোর্শনটা সেটা, তাহলে উপরে এটুকুনি থাকবে আর নিচে এর ভ্যালুটা থাকবে। উপরে কি থাকছে? তাহলে উপরে থাকছে হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো, তারপর এক্স মাইনাস এক্স ওয়ান, এরকম করে করে চলবে, এক্স আই প্লাস ওয়ান, ডিভাইডেড বাই এক্স আই মাইনাস এক্স জিরো,
এর ভ্যালুটা বসাচ্ছি, এর ভ্যালুটা 1 ডিভাইডেড বাই এটা ছিল, তো উপরে তো রয়েছে যা সেটাই 1 এর জায়গায় বসানো আছে, আর নিচটা এ থেকে পেয়েছি, এই যে এখানে রয়েছে, আর এখানে 1 এর বদলে ওই LIX এর যা ধরা ছিল সেটা বসানো আছে। তাহলে এই হচ্ছে আমাদের স্মল LIX। তাহলে দেওয়ার ফর ln x টা তাহলে কি হলো, এটা যদি স্মল LIX হয় তাহলে ln x টা কত, তাহলে ln x টা কত, তাহলে দেওয়ার ফর LIX টা কত হচ্ছে না, i এর ভ্যালু হচ্ছে 0 1 2 করে করে আপ টু n পর্যন্ত, সবার জন্য হচ্ছে ভ্যালুটা এরকম, ঠিক আছে, ভ্যালুটা হচ্ছে এরকম। তাহলে দেওয়ার ফর ln x সেটা ছিল হচ্ছে সামেশন i ইকুয়ালস টু 0 থেকে আপ টু n LIX yi। তাই LIX yi মানে এই পুরোটা, তারপর আবার yi, তারপরে আবার yi আছে, পরে কি থাকছে না এক্স মাইনাস x0, x-x1, এই একই লেখা অনেকবার করে লিখতে হয়, এখানে কিছু করার নেই, এক্স মাইনাস xi-1, x-xi+1 ডট ডট x-xn, আর নিচে কত, নিচে যা রয়েছে এই মোট কথা এই ভ্যালুটা পুরো বসাচ্ছি, LIX এর ভ্যালুটা। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ln x এর ভ্যালু, কিন্তু এটা অ্যানাদার ফর্ম হয়, এটা আরো একটা ফর্ম আমরা তৈরি করতে পারি, সেই ফর্মটা কিরকম এবার দেখা যাক। সেই ফর্মটা কি করে আমরা পাবো, তো আমি ধরে নিচ্ছি লেট WX বা ওমেগা এক্স যা খুশি বললেই হলো, ওমেগা এক্সই বললাম, ওমেগা এক্স ইজ ইকুয়ালস টু, আমি ধরে নিতে হবে x-x0 ইন্টু x-x1 ডট 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 x-xn, পুরো এখানে কোনো আয়েত এলিমেন্টের কোনো গ্যাপের ব্যাপার নেই, পুরোটা x-x0, x-x1, x-xn, যে এখানে i-1 এর পর i+1 থাকবে, আয়ের টার্মটা থাকবে না, এরকম কোনো ব্যাপার নেই, পুরোটাই নেওয়া আছে। তাহলে এটার ডেরিভেটিভ করলে কত হবে, এটা ডেরিভেটিভ করলে তাহলে কি হবে, এটা ডেরিভেটিভ করলে প্রথম টুকুর ডেরিভেটিভ হবে, x-x0 ডেরিভেটিভ হবে, সেটা হবে 1, বাকিগুলো সব সেম থাকবে। তারপর প্রথমটা সেম থাকবে, সেকেন্ডটার ডেরিভেটিভ হবে অর্থাৎ 1 হবে, আবার বাকিগুলো সেম থাকবে, অর্থাৎ x-x2 থেকে পুরো xn পর্যন্ত যা আছে থাকবে। যদি এরকম করে আয়েত টার্ম থাকে একটা, কোনো ক্ষেত্রে যদি এরকম একটা আয়তম টার্ম যখন থাকবে, তখন আয়তম টার্মের যখন ডেরিভেটিভটা হবে তখন কি থাকবে, প্রথম x থেকে পুরো i-1 পর্যন্ত থাকবে, ith টার্মের যখন ডেরিভেটিভ হবে, এখানে ডট ডট দিয়ে লিখে দে, কারণ এখানে এটার পর ডট ডট থাকবে, তো ith টার্মের যখন ডেরিভেটিভ থাকবে তখন x-xi টা কিন্তু এখানে ছিল, এখানে আর থাকবে না, এখানে কিন্তু আর থাকবে না, তারপরেই চলে আসবে, তার বদলে 1 হয়ে যাবে ডেরিভেটিভ হয়, তারপরে চলে আসবে হচ্ছে x-xi+1, এরকম করতে করতে x-xn, আর লাস্ট যদি এভাবে চলতে থাকে, তো লাস্ট যখন xn এর টার্মের ডেরিভেটিভ হবে তখন x-x0 ইন্টু x-x1 ইন্টু ডট 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 ইন্টু x-xn-1 পর্যন্ত থাকবে, লাস্টের টার্মটার ডেরিভেটিভ হয়ে 1 হয়ে যাবে। তাহলে এইরকম ব্যাপার আসছে ডেরিভেটিভ করলে। তাই যদি হয়
তাহলে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে ডাব্লু ড্যাশ এক্স যদি এরকম হয় তাহলে ডাব্লু ড্যাশ এক্স আই কি হবে? ডাব্লু ড্যাশ এক্স আইটা কি হবে? ডাব্লু ড্যাশ এক্স আইটা কি হবে? যখনই এক্স আই বসাবো তখন এখানে ভিতরে একটা কোনো টার্মের সময় ভিতরে একটা নিশ্চয়ই এক্স মাইনাস এক্স আই ছিল। যখনই ডাব্লু ড্যাশ এক্স আই করবো সেখানে এক্স আই মাইনাস এক্স আই হয়ে কিন্তু জিরো হয়ে যাবে। এই টার্মটা কিন্তু পুরোপুরি জিরো হয়ে যাবে। একইভাবে এটাও কিন্তু জিরো হয়ে যাবে। একইভাবে এটাও কিন্তু জিরো হয়ে যাবে। শুধুমাত্র ith টার্মে এক্স মাইনাস এক্স আই এর ডেরিভেটিভ হয়ে ওয়ান এসে গেছে বলে এখানে এক্স মাইনাস এক্স আই যুক্ত টার্মটা নেই ith টার্মটাতে। ফলে সেখানে আই বসালে এক্স আই মাইনাস এক্স আই এর আসারও কোনো আর পসিবিলিটি নেই। ফলে শুধুমাত্র এই ith টার্মটার যখন ডেরিভেটিভ হয়ে যে জিনিসটা পেয়েছি সেটা থাকবে, আর কেউ এখানে থাকবে না। কথাটা কি ক্লিয়ার হয়েছে? বাকি সবার মধ্যে এইটুকানির মধ্যে এক্স মাইনাস এক্স আই আছে, এইটুকানির মধ্যে এক্স মাইনাস এক্স আই আছে, এটার মধ্যে এক্স মাইনাস এক্স আই আছে, এবং যখনই ওমেগা ড্যাশ এক্স আই করবো তখনই এক্স আই মাইনাস এক্স আই হয়ে সেই টার্মগুলো পুরো জিরো হয়ে যাবে। পুরো এই পোর্শনটা জিরো, এই পোর্শনটা জিরো, এই পোর্শনটা জিরো, কারণ তার মধ্যে একটা ফ্যাক্টর হিসাবে এক্স আই মাইনাস এক্স আই চলে এসছে। কিন্তু এই টার্মটার মধ্যে যখন ith পোর্শন অর্থাৎ এক্স মাইনাস এক্স আই ডেরিভেটিভ হয়ে ওয়ান হয়েছে তখন কিন্তু সেখানে আর ওই এক্স মাইনাস এক্স আই টার্মটা নেই, কারণ সেটা ওয়ান হয়ে গেছে। ঠিক আছে, কারণ সেটা ওয়ান হয়ে গেছে। ফলে এগুলো জিরো হওয়ারও আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, লেখা গেলে ভালো হতো ওটা, কিন্তু এত বড় লিখে লাভ নেই। কিন্তু আর প্রত্যেকটাতে লেখা দরকার। তাহলে কি পড়ে থাকবে? শুধুমাত্র এই টার্মটা পড়ে থাকছে, অর্থাৎ এক্স, যেহেতু আই বসিয়েছি তার মানে এক্স এক্স মাইনাস এক্স জিরোর বদলে এক্স আই মাইনাস এক্স জিরো হয়ে যাবে, এক্স আই এক্স গুলো সব এক্স আই হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে ওমেগা ড্যাশ এক্স আই। এটাকে যদি নাম্বারিং করে রাখি আমি 4 নম্বর, তাহলে উপরে যে পোর্শনটা রয়েছে, তাহলে ফ্রম ফোর আমরা কি পাচ্ছি? দেয়ার ফোর ফ্রম ফোর উই গেট ln x টা তাহলে কত হচ্ছে? i ইকুয়ালস টু 0 থেকে আপ টু n। উপরে থাকছে এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান ডট 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 এক্স মাইনাস এক্স আই মাইনাস ওয়ান এর পর এক্স আই প্লাস ওয়ান আছে। 4 নম্বরে এক্স আই মাইনাস ওয়ান এর পর ডাইরেক্ট এক্স আই প্লাস ওয়ান আছে, তাহলে মাঝখানে এক্স মাইনাস এক্স আই টার্মটা নেই। কিন্তু আমি যদি ওমেগা দিয়ে লিখতে চাই সেখানে কিন্তু আছে, সেখানে কিন্তু কোনো গ্যাপ নেই, পরপর লেখা আছে মানে গ্যাপ নেই, কোনো ডট ডট মাঝখানে দেওয়া আছে মানে এক্স মাইনাস এক্স এন পর্যন্ত মাঝখানে কোনো গ্যাপ নেই, অর্থাৎ এটাও আছে। কিন্তু এই লাইনে কিন্তু এটা নেই, ফলে ওটাকে আনার জন্য উপরে একটা নিচে একটা নিয়ে নেবো, উপরে একটা নেবো নিচে একটা নেবো, তাহলে কি আসছে? তারপর ডট ডট দিয়ে এক্স মাইনাস এক্স এন। কিন্তু এই টার্মটা কিন্তু ছিল না, এটাকে এক্সট্রা নিয়েছি, তাই এটাকে অ্যাডজাস্ট করার জন্য নিচে একটা নিতে হবে। নিয়ে নিচ্ছি লাস্টে। তাহলে আমি এখানে প্রথমে রেখে দিই, এক্স মাইনাস এক্স আই টার্মটা নিলাম, তারপর বাকি এক্স আই মাইনাস এক্স জিরো যা আছে ওকে উপরে সেটা লিখে দিচ্ছি।
কেন yi। এখন এই পোর্শনটাও, এই যে এইটুকুনি রয়েছে যেটা, সেটা হচ্ছে আমার কাছে ডাব্লিউ চলে আসলো বা ওমেগা চলে আসলো, যাই বলি, ওমেগা এক্স ডিভাইডেড বাই এটা এক্স মাইনাস এক্স টাকা থাকলো, আর বাকি যে এইটুকুনি ভ্যালু, এটা কিন্তু ওমেগা ড্যাশ এক্স এর ভ্যালু, ওমেগা ড্যাশ এক্স আই এর ভ্যালু, তারপর পাশে ওয়াই আই। ঠিক আছে, এটাই হচ্ছে ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল। তো লিখে রাখি, দিস ইজ called the Lagrange's interpolation polynomial. ওর ফর্মুলাও বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল ক্ষেত্রে, কারণ এটা কিন্তু ডেরিভেটিভ করতে, আবার এটার ডেরিভেটিভ করা হবে, ডেরিভেটিভ অফ, মানে যখন নিউমেরিক্যাল ডেরিভেটিভ করা হবে ডিফারেন্সিয়েশন, তখন কিন্তু এটা কাজে লাগবে। ঠিক আছে, আর এই যে স্মল, এটা করতে গিয়ে যে মাঝখানে মাঝখানে স্মল এল আই এক্স গুলো এসেছিল, তারও নাম রয়েছে, সেগুলোকে বলা হয় ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা ফান্ডামেন্টাল ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন। স্মল এল আই এক্স, মাঝখানে মাঝখানে স্মল এল আই এক্স এসেছিল ক্যালকুলেট করতে গিয়ে, সেটা হচ্ছে আর কল্ড ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল or fundamental Lagrangian functions, fundamental Lagrangian functions। ঠিক আছে, হ্যালো, হয়েছে এতটা? হুম হুম। আচ্ছা, আচ্ছা, তো LIX are called characteristic polynomial or fundamental Lagrangian functions। ওকে, এক্ষেত্রেও ল্যাগ্রাঞ্জিয়ান পলিনোমিয়াল কিন্তু ইউনিক হয়। ল্যাগ্রাঞ্জের যে পলিনোমিয়ালটা হয় সেটা কিন্তু ইউনিক হবে। এখানে লিখে রাখি, ল্যাগ্রাঞ্জেস প্রপার্টিজ অফ ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনও লিখতে পারি আগে, প্রপার্টিজ অফ ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন। তো এত বড় যে ফর্মুলাটা আমরা লিখলাম, এত বড় যে ফর্মুলাটা লিখলাম, এটা যদি 3টে পয়েন্ট দিয়ে হতো, এটা যদি 3 পয়েন্টের যদি হতো, তাহলে কি করতাম? যদি এখানে লিখে রাখি নোট বলে বা রিমার্ক বলে, তাহলে রিমার্কটা কি হচ্ছে? 1 নম্বর দিয়ে লিখ,
ইফ বা ফর three interpolating points x0, x1, x2, তার জন্য ল্যাগ্রাঞ্জেস পলিনোমিয়ালটা কি হবে? ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ইন্টারপোলেশন পলিনোমিয়াল উইল বি, তাহলে ln x টা কিরকম দেখতে ছিল? ln x টা দেখতে ছিল হচ্ছে সামেশন i ইকুয়ালস টু 0 থেকে 1, মানে 0 থেকে তাহলে কত হবে? n ছিল, তাহলে n এর বদলে চলে আসবে 3, n এর বদলে চলে আসবে 3। এবার উপরে কি ছিল? উপরে ছিল হচ্ছে x মাইনাস x0, তারপর x মাইনাস x1 আর x মাইনাস x2। ভালো করে বুঝে নিতে হবে, উপরে ছিল হচ্ছে x মাইনাস x0, x মাইনাস x1 এরকম করে করে ছিল, কিন্তু প্রথম যখন টার্মটা হবে ফার্স্ট টার্মের ক্ষেত্রে কিন্তু উপরে x মাইনাস x0 ছিল না, মানে যখন ith টার্মের ক্ষেত্রে কিন্তু উপরে x মাইনাস xi টা নেই। তাহলে যখন 0 দিয়ে লিখবো তখন x মাইনাস x0 থাকবে না, তখন x মাইনাস x0 থাকবে না। অর্থাৎ ডাইরেক্ট যদি লিখি ব্যাপারটাকে তাহলে কি আসছে? সামেশন ছাড়া যদি লিখি তাহলে x মাইনাস x1 থাকছে, x মাইনাস x2 থাকছে প্রথম টার্মের জন্য, ফার্স্টটা থাকছে না, x মাইনাস x0 টা থাকছে না, ডিভাইডেড বাই x0 মাইনাস x1, x0 মাইনাস x2, নিচেও কিন্তু x0 মাইনাস x0 টার্মটা নেই, পাশে কত? পাশে yi অর্থাৎ y0 প্লাস, এবার x1 দিয়ে লিখতে চাইছি, x1 দিয়ে যখন লিখতে চাইছি তখন কিন্তু x মাইনাস x0 থাকবে এবং x মাইনাস x2 টা থাকবে, মাঝখানেরটা থাকছে না, ডিভাইডেড বাই তাহলে x1 যেহেতু নিয়ে করা হলো তাহলে x1 মাইনাস x0, x1 মাইনাস x2, পাশে থাকবে হচ্ছে y1। লাস্টের টার্মটা কত হবে বল? লাস্টের টার্মটা তাড়াতাড়ি বল কত হবে? লাস্টের টার্মটা কি লিখবো? প্রথম টার্মটা যদি এরকম হয়, সেকেন্ড x টার্মটা minus x minus x0 into x minus x1 by x2 minus x0 into x2 minus x1 into y2. এক্স্যাক্টলি এটাই, ঠিক আছে, এটাই হবে। ঠিক আছে, এইটা হবে আমাদের কাছে। যদি তিনটে পয়েন্ট থাকে তখন প্যাটার্নটা এরকম হয়ে যাবে। যদি দুটো পয়েন্ট থাকে তাহলে নিজেরা বলতে হবে দুটো পয়েন্টের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। টিমার্ক 2, for two interpolating points x0 আর x1, ln x কত হবে? ln x কত হবে দুটো ইন্টারপোলেটিং পয়েন্টের জন্য? দুটো ইন্টারপোলেটিং পয়েন্টের জন্য ln x কত হবে? হ্যালো, দুটো ইন্টারপোলেটিং পয়েন্টে ln x কত হবে? কিছু তো না, উপর থেকেই তো চলে আসছে। x মাইনাস, প্রথমটাতে 0 থাকবে না, x মাইনাস x1 থাকবে, আর নিচেরটা 0 মাইনাস x1 হবে, y0 প্লাস x মাইনাস x, এবার 0 থাকবে, ডিভাইডেড বাই x1 মাইনাস x0 ইন্টু y1। এই হয়ে যাবে দুটো পয়েন্টের জন্য। তো এই হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন বার করার নিয়ম। ঠিক আছে,
ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন আমরা এইভাবে বার করে থাকি। আমি আজকে থিওরিটা কমপ্লিট করছি, নেক্সট ক্লাসে এটার প্রবলেম করাবো যে কিভাবে এটার কাজ করবে। ঠিক আছে? এইবার এই যে LIX টা লিখলাম, অর্থাৎ ল্যাগ্রাঞ্জিয়ান ফান্ডামেন্টাল ফাংশন যেটাকে নাম দিলাম, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেটাকে নাম দিলাম, সেটার কিন্তু কিছু প্রপার্টি রয়েছে, সেটার কিন্তু কিছু বেসিক প্রপার্টিজ রয়েছে। ঠিক আছে, ওখানে লিখে রাখি প্রপার্টিজ অফ ফান্ডামেন্টাল ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন LIX। Properties of fundamental Lagrangian function LIX. LIX টা কি ছিল? LIX টা ছিল হচ্ছে, আমি একটা ফার্স্ট প্রপার্টি লিখি, প্রপার্টি ওয়ান, এটার মধ্যে লেখা যাক LIX আর ইনভ্যারিয়েন্ট under linear transformation LIX are invariant transformation of the form x equals to alpha plus beta t। এই ফর্মের যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে LIX টা আগে যা ছিল এখনো তাই থাকবে। LIX টা আগে যা ছিল এক্স্যাক্টলি সেটাই থাকবে। সেটা কি করে প্রুফ করব? প্রুফটা কি করে করব? LIX টা কি ছিল? যা ছিল তাই থাকবে তো বলছি, কিন্তু LIX টা ছিল কত? LIX টা ছিল হচ্ছে x মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, ডট 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 এক্স মাইনাস এক্স আই মাইনাস ওয়ান, এক্স মাইনাস এক্স আই প্লাস ওয়ান, ডট 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 এক্স মাইনাস এক্স এন। এটা ছিল হচ্ছে LIX এর ভ্যালু। এটা ছিল আমার কাছে LIX। সরি, নিচের একটা পার্ট ছিল, সেটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স জিরো, এক্স আই মাইনাস এক্স ওয়ান, ডট 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 এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান, এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান। একটু আগে উপরে লিখেছি LIX এর প্যাটার্ন, ইনফ্যাক্ট ডিরাইভ করে লিখেছি কেন ওরকম হয়েছিল। ফর অল আই ইকুয়ালস টু 0 1 to up to n, এটা ছিল LIX। এবার একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি এই প্যাটার্নে নেওয়া হয় তাহলেও বলছে সেমই থাকবে ভ্যালুটা। কেন সেম থাকবে দেখা যাক। লেট এক্স ইকুয়ালস টু আলফা প্লাস বিটা টি। ঠিক আছে, অবভিয়াসলি বিটা এখানে নট ইকুয়ালস টু 0 ধরে নিচ্ছি, কারণ বিটা 0 হয়ে গেলে কোনো মানে থাকে না, এক্স ইকুয়াল টু আলফা হয়ে যাবে, কনস্ট্যান্ট একটা ভ্যালু হয়ে যাবে। তাহলে দিস ইমপ্লাইজ এক্স আইটা কত হলো? এক্স আইটা হলো আলফা প্লাস বিটা টি আই। আই এর ভ্যালু হচ্ছে 0 থেকে আপ টু n পর্যন্ত। তাহলে দেয়ার ফোর উপরে যেগুলো রয়েছে এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, এই ভ্যালুগুলো তাহলে কত হবে? এক কাজ করি, এখানে এক্স আই না লিখে এক্স আর করি, টি আর করি। এখানেও আর লিখি। তাহলে দেয়ার ফোর এক্স মাইনাস এক্স আর গুলো কিরকম দেখতে হবে? এক্স এর ভ্যালু হচ্ছে আলফা প্লাস বিটা টি, মাইনাস এক্স আর গুলো হচ্ছে আবার আলফা প্লাস কত? আলফা প্লাস কত এক্স আর গুলো? বিটা টি আর
beta tr r equals to 0 1 2 up to n, তাহলে this equals to alpha plus beta t minus alpha minus beta tr, আলফা আলফা কেটেই গেল, তাহলে বিটা কমন নিলে পেয়ে যাচ্ছি t minus tr, তাহলে x minus xr is equivalent to beta into t minus tr for all r equals to 0 থেকে up to n পর্যন্ত। তাহলে এই x minus xr যেগুলো এখানে রয়েছে সেখানে যদি বিটা tr গুলো বসিয়ে দিই তাহলে পেয়ে যাব। তাহলে এখানে যদি আমি এখন বসাই তাহলে therefore xi minus xr টা তাহলে কত হবে, বিটা ইন্টু ti minus tr, এটা হবে কি না হবে? হুম। তাহলে এই ভ্যালুগুলোকে নিয়ে যদি আমি এখন 1 নম্বরে বসিয়ে দিই, যদি 1 নম্বর নাম দিই তাহলে therefore from 1, therefore from 1 we get LIX টা তাহলে কত হচ্ছে, উপরে থাকছে হচ্ছে x minus x0, তাহলে সেটা হয়ে যাবে বিটা ইন্টু x minus x0 এর ভ্যালু কি হবে, বিটা ইন্টু t minus t0, তারপরটা হবে হচ্ছে বিটা ইন্টু t minus t1, এরকম করতে করতে বিটা ইন্টু t minus ti minus 1, তারপর বিটা ইন্টু t minus ti plus 1, এন্ড এরকম করতে করতে বিটা ইন্টু t minus tn। অপর দিকে নিচেও থাকছে তাই একই রকম ভাবে t minus ti, সরি ti minus t0, ti minus t1, ti minus ti minus 1, ti minus ti plus 1, ti minus tn। জাস্ট একটা করে বিটা এসছে এবং উপরে যতগুলো বিটা এসছে নিচেও ততগুলোই বিটা এসছে, তাহলে এই বিটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সাথে এটা কাটবে, মানে কোনো বিটাই আর থাকবে না, কোনো বিটাই কিন্তু আর থাকবে না। এটা না থেকে কি পরিবর্তিত হয়ে গেল, যদি বিটা না থাকে তাহলে জিনিসটা কিরকম দাঁড়ালো, LIX টা কিন্তু তাহলে আমার কাছে চলে এলো। This implies LIX is equals to আমার কি চলে এলো, t minus t0, t minus t1 dot t minus ti minus 1, t minus ti plus 1, t minus tn divided by ti minus t0, ti minus t1, ti minus ti minus 1, ti minus ti plus 1, ti minus tn। তার মানে আলটিমেটলি LIX এর x দিয়ে যে প্যাটার্নটা ছিল সেটাই আবার t দিয়েই চলে এসেছে, অর্থাৎ ফর্মটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ রিমেইনস আনচেঞ্জড আন্ডার দি লিনিয়ার ট্রান্সফরমেশন x ইকুয়ালস টু আলফা প্লাস বিটা t। ওকে, আলফা প্লাস বিটা টি এর আন্ডারে কিন্তু সেমই রয়েছে, তাহলে দিস ইমপ্লাইজ LIX is LIX remains unchanged under the linear transformation। আর আরেকটা প্রপার্টি হয়, বেসিক একটা প্রপার্টি,
সেটা হচ্ছে সামেশন LIX গুলো যদি সব সাম করা হয়, পুরো I ইকুয়ালস টু 0 থেকে n পর্যন্ত সাম করা হয়, তাহলে 1 পাবো। LIX গুলো যদি পুরো সাম করে নেওয়া হয় 0 থেকে n পর্যন্ত, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 1। ঠিক আছে, এটাও খুব সহজে করা যায়। LIX গুলোর ভ্যালু বসাতে হবে, বসিয়ে সাম করতে হবে, বসিয়ে সাম করলে চলে আসবে। ঠিক আছে, এটা যেমন আমি একটা জাস্ট এটার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এটা পুরো অত বড় করে দেখানোর দরকার নেই প্রমাণটা। যদি দুটো পয়েন্টের ক্ষেত্রে বলি, দুটো পয়েন্টের ক্ষেত্রে যদি আমি বলি, ফর, এটা এক্সাম্পল হিসাবে আমি বলছি, প্রমাণটা জেনারেল প্রমাণ আমি করছি না, জেনারেল প্রমাণটাও এটার মতোই হবে। যেমন আগে আমি রিমার্কে একটা করলাম, ফর টু ইন্টারপোলেটিং পয়েন্টস x0 x1, সেক্ষেত্রে L0টা কত ছিল? L0টা কত ছিল? এটাই ছিল আমার কাছে L0, এটাই ছিল আমার কাছে L1, এটাই ছিল আমার কাছে L0, এটা হচ্ছে L1 ছিল। তাহলে L0টা কত? x মাইনাস x1 বাই x0 মাইনাস x1। আর L1টা কত ছিল? L1 x টা ছিল হচ্ছে, এটাকে যদি L0 না বলে L0 x বলি, আর এটা হচ্ছে আমার কাছে L1 x, সেটা কত ছিল না, x মাইনাস x0 ডিভাইডেড বাই x1 মাইনাস x0। এবার বলছি যে সাম করতে চাইছি, LIX গুলোর সাম কত থেকে কত না, I ইকুয়ালস টু 0 থেকে, আগেরটা n এর ভ্যালু মানে দুটো ইন্টারপোলেটিং পয়েন্ট ছিল, অর্থাৎ n এর ভ্যালু ছিল তাহলে সেক্ষেত্রে 1, এই যে xn এ গিয়ে শেষ হয়েছে, মানে x1 এ গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ n এর ভ্যালু 1, অর্থাৎ L0 x প্লাস L1 x। L0টা কত? x মাইনাস x1 বাই x0 মাইনাস x1 প্লাস x মাইনাস x0 বাই x1 মাইনাস x0। এবার এটাকে সাম করে দেখি 1 আসছে কিনা। x মাইনাস x1 ডিভাইডেড বাই x0 মাইনাস x1, মাইনাস যদি কমন নিই তাহলে x মাইনাস x0 ডিভাইডেড বাই x0 মাইনাস x1 পেয়ে যাচ্ছি, তাই তো? নিচটাকে উল্টে দিলাম মাইনাস কমন নিয়ে, তাতে করে x0 মাইনাস x1 টা এলসিএম হলো, হয়ে উপরে x মাইনাস x1 মাইনাস x0 প্লাস, সরি, মাইনাস x প্লাস x0 চলে আসছে একবারে, তাহলে x কেটে গেল, তার উপরে x0 মাইনাস x1, নিচেও x0 মাইনাস x1, অর্থাৎ কেটে কুটে কিন্তু 1 পড়ে থাকছে। টাটা। হ্যালো, হ্যাঁ, বলছি কি তুমি এটা দুটো পয়েন্ট নিয়ে করলে তো, দিয়ে নিচে x1 মাইনাস x0 করে দিলে, মানে উল্টে দিলে। হুম, কিন্তু আমরা যখন এটা n খানা পয়েন্ট নিয়ে করব, তখন কি সবকটার ক্ষেত্রে উল্টাতে হবে? সবকটার ক্ষেত্রে তো এভাবে উল্টানো যাবে না, এভাবে তো আর ওই উল্টানো জন্য যায় না। এটা আমাদের সুবিধা হবে হচ্ছে ইন্ডাকশনের মাধ্যমে করা। এরকম দুটো n এর ভ্যালু 1 নিয়ে করলাম, তারপর m এর জন্য সত্যি ধরে n+1 এর জন্য, m+1 এর জন্য সত্যি করে দিতে পারি। ঠিক এরকম আছে, প্রপার্টি প্রমাণ করতে দেয় পরীক্ষায়? মানে ধরো না এটা বলে দিলে অতটা এটা proof ইম্পর্টেন্ট করো। নয়, মানে প্রপার্টি প্রমাণ হিসাবে আসবে না, জাস্ট জেনে রাখার জন্য আমি ওই জন্য প্রমাণের দিকে গেলাম না। আমি জাস্ট ইয়ে, আগের প্রমাণটা এসেছিল যে LIX টা তোর ইনভ্যারিয়েন্ট হয়, কিন্তু এটা প্রমাণটা আসেনি বলে আমি আর ওটা করালাম না, জাস্ট দুটো পয়েন্টের জন্য বলে রাখলাম। ঠিক আছে, এভাবে যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস দেওয়া থাকে আমাদের, দুটো তিনটে চারটে, সেক্ষেত্রে আমরা সহজ হবে, কিন্তু n নাম্বার অফ টার্মস এর জন্য কিন্তু প্রসেসটা আবার অন্যরকম, এরর টার্ম ধরে করলে সুবিধা হয়, তো সেটা আমি আর করাচ্ছি না এখন, কারণ ওটা ইম্পর্টেন্ট নয়, ওটা আসে না। এমনিতে এত সিলেবাস, তার মধ্যে আর ইম্পর্টেন্ট জিনিস করে আর লাভ নেই। লাস্ট আমি একটা থিওরিটিক্যালি কথা বলে রাখছি, সেটা হচ্ছে আগের দিন আমি জেনারেল ভাবে বলেছিলাম যে ইন্টারপোলেশন পলিনোমিয়াল ইউনিক হয়, তার ইউনিকনেসটা আমি দেখিয়েছিলাম, কিন্তু ল্যাগ্রাঞ্জেস পলিনোমিয়ালও ইউনিক হয়, জাস্ট 2 লাইনে সেটা বলে দেওয়া যায়। একটা হেডিং দিয়ে রাখি যে ইউনিকনেস অফ ল্যাগ্রাঞ্জেস পলিনোমিয়াল।
ইউনিকনেস অফ ল্যাগ্রেঞ্জেস পলিনোমিয়াল, এটাই হচ্ছে আজকের লাস্ট টপিক। জাস্ট 2 লাইনের একটা প্রমাণ। ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল ইউনিক হয় কি করে দেখবো? আমি ধরে নিচ্ছি ইউনিক নয়, দু রকম আছে। ইফ পসিবল লেট, যেরকম রিয়েল অ্যানালিসিস আমরা করে থাকি, যে কন্ট্রাডিকশন মেথডে ধরে নেবো, একটা দেখাতে বলে দুটো ধরে নেবো, ধরে নিয়ে দেখাবো কন্ট্রাডিকশন, বাস তারা দুইজন সমান হয়ে গেছে। ইফ পসিবল লেট ধরে নিচ্ছি দুটো, pnx and qnx be any two Lagrangian polynomial of degree less equals to n. For which, যেহেতু দুজনেই ল্যাগ্রাঞ্জিয়ান পলিনোমিয়াল, তার মানে x0 x1 x2 xn পয়েন্টে কিন্তু তাদের ভ্যালু গুলো সমান হবে। অর্থাৎ ফর হুইচ pn যদি xi বলি, সেখানে যা ভ্যালু হবে qn xi এর ভ্যালু সেটাই হবে ফর i ইকুয়ালস টু, অর্থাৎ ওই ইন্টারপোলেটিং পলিনোমিয়াল পয়েন্ট গুলোতে। এবার আমি ধরে নিচ্ছি লেট snx ইকুয়াল টু, ধরলাম তাদের ডিফারেন্সটা, অর্থাৎ pnx মাইনাস qnx। pnx টাও এখানে বলেছি ডিগ্রি লেস ইকুয়াল টু n, qnx টাও তাই। তাহলে snx এর ডিগ্রিও কিন্তু হয় n হবে বা n এর থেকে ছোট হবে, কখনো n এর বড় হয়ে যাবে না। তাহলে দিস ইমপ্লাইজ snx is also a polynomial of degree less equals to n. তাহলে পরের লাইনে আমাদের কন্ট্রাডিকশন চলে আসবে, কেন? কারণ দেখ, এখানে snx is polynomial degree less equals to n। এখন pnxi equals to qnxi, pnxi equals to qnxi, এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, তাহলে therefore, এবার রেসপন্স কর, snxi টা কত? snx যদি এরকম হয়, snxi টা কত? pnxi minus qnxi. ENXI minus QNXI. pnxi minus qnxi, নিজেরাই বলবি কিন্তু, এই জিনিসটা নিজেরা বলতে হবে কেন কন্ট্রাডিকশন। pnxi আর qnxi টা কিরকম? pnxi আর qnxi কিরকম? সমান 1 নম্বর থেকে। তাহলে pnxi মাইনাস pnxi, তাহলে কি হয়ে গেল? 0 হয়ে গেল। 0 কার কার জন্য হলো? i এর ভ্যালু কি কি তাড়াতাড়ি বল। 0 to n. 0 টু n, 0 টু n কতগুলো পয়েন্ট হয়? 0 থেকে n পর্যন্ত কতগুলো পয়েন্ট হয়? n plus 1. n প্লাস 1। sn, তার মানে snx এর ভ্যালু কতগুলো পয়েন্টের জন্য 0? n plus 1 point. আর কোনো কিছুর ভ্যালু যতগুলো পয়েন্টের জন্য 0 হয়, ততগুলো তার কি থাকে, যার জন্য 0 হয় সেগুলোকে কি বলা হয় ওই পলিনোমিয়ালের? Ru- রুট বলা হয়। তাহলে snx এর কটা রুট আছে? n plus 1 টা. কিন্তু snx এর ডিগ্রি কত? n অথবা n এর থেকে ছোট। ডিগ্রি যত হয় ততগুলোই রুট থাকে, তার থেকে বেশি বা কম থাকে না।
ডিগ্রি এন অথবা এন এর থেকে ছোট তার রুট কি করে n+1 সংখ্যক হতে পারে, এটাই আমাদের কন্ট্রাডিকশন। যে পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে 2 তার 10টা রুট থাকলো কি করে, বা 3টে রুট থাকলো কি করে? তার মানে যা ধরা হয়েছে ভুল ধরা হয়েছে। কি ভুল ধরা হয়েছে? দু রকম ল্যাগ্রাঞ্জিয়ান পলিনোমিয়াল হতে পারে, একটা করেসপন্ডিং, একটা এফএক্স এর করেসপন্ডিং 3 রকম ল্যাগ্রাঞ্জিয়ান পলিনোমিয়াল হতে পারে না। ইউনিক হবে, যা হবে ইউনিক পলিনোমিয়ালই হবে। তুই একটা ধরবি, ও আর একটা ধরবি, এরকম ভাবে হবে না। যদি সঠিক নিয়মে করা হয় প্রত্যেকের একই পলিনোমিয়াল বেরোবে, এখানে কোনো অল্টারনেটিভ সলিউশন থাকে না এলপিবির মতো। তার এখানে লিখে ফেলি, তাহলে দেয়ার ফোর Snx equals to 0 has n+1 roots, which is a contradiction, which is a contradiction to the fact that Snx is of degree less equals to n. Therefore, our assumption is wrong, and consequently অর্থাৎ ফলস্বরূপ Lagrangian polynomial is unique. বোঝা গেছে? হুম। এই ছিল হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান পলিনোমিয়ালের টোটাল থিওরিটা, যা যা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে এবার আমি বলে দেবো যে ইম্পর্টেন্ট কি কি পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট ডেরিভেশনটা, ঠিক আছে? ফার্স্ট ডেরিভেশনটা ইম্পর্টেন্ট। আমি যেবার থার্ড ইয়ার দিয়েছিলাম সেবার এই কোয়েশ্চেনটাই এসেছিল, ল্যাগ্রাঞ্জিয়ান পলিনোমিয়ালটার পুরো ডেরিভেশনটা। আর এই দুটো অঙ্ক করার জন্য মাথায় রাখতে হবে মেনলি, এই একেরটা দুয়েরটা, এগুলো অঙ্ক করার জন্য মনে রাখা দরকার। লাস্টের গুলোও করতে পারিস, অসুবিধা কিছু নেই, কিন্তু এগুলো আমি স্টার মেরে রাখলাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। টোটাল ল্যাগ্রাঞ্জের থিওরি কিন্তু করে দিলাম। নেক্সট ক্লাসে আমি ল্যাগ্রাঞ্জের অঙ্ক করিয়ে তারপরে কিন্তু নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন পলিনোমিয়াল করাবো, সেটা কিন্তু এর থেকে একটু সোজা, ঠিক আছে? এটা ক্যালকুলেশন মাঝখানে অনেকটাই জটিল ছিল, নিউটন ডিভাইডেড ডিফারেন্সটা যখন করাবো তখন জিনিসটা এর থেকে সোজাই লাগবে, ঠিক আছে? থাক তাহলে।